অর্জুন সন্ধ্যায় নিজের বাড়ি ফিরতেই তার বৌদি রাধা তাকে বলল, অর্জুন, বাবা সকাল থেকে তোমাকে খুঁজছেন। অর্জুন দৌড়ে তার বাবার কাছে গেল। অর্জুনের বাবা রামলাল ব্যথায় কাতরাচ্ছিলেন। বাবা, আপনার শরীর তো ভালো নেই। বড়দা কি আপনাকে কোনো বদ্যিকে দেখায়নি? তখনই অর্জুনের বড় ভাই অশোক সেখানে চলে এলো। তোমার তো খালি সুযোগ চাই বড় ভাইয়ের ওপর দোষ চাপানো। বাবাকে কতবার বলেছি যে চলো কোনো ভালো বদ্যিকে দেখিয়ে আনি, কিন্তু উনি তো ওঠার নামই করেন না। দাদা, বাবার অবস্থা দেখতে পাচ্ছ না তুমি? বাবা যদি হেঁটে যেতে না পারেন তবে তুমি তো বদ্যিকে এখানে ডেকে আনতে পারতে। আমি কেন? তুমি কেন নও? হ্যাঁ, সারাদিন গ্রামের ভবঘুরেদের মতো ঘুরে বেড়াও। দোষ চাপানো খুব সহজ কাজ অর্জুন। আমি সারা দিন বাবার ব্যবসা সামলাই, তোমার মতো অপদার্থ হয়ে ঘুরে বেড়াই না। একথা বলে অশোক সেখান থেকে চলে গেল। অশোক যেতেই অর্জুনের বাবা অর্জুনকে বললেন, অর্জুন, তোমার দাদার কথায় কিছু মনে করো না। আমি ইচ্ছে করেই বদ্যির কাছে যাইনি। একটা কথা আছে যা আমি তোমাদের দুই ভাইয়ের কাছ থেকে লুকিয়েছিলাম। কি কথা বাবা? বদ্যি মশাই বলে দিয়েছেন যে আমার এক গম্ভীর এবং দুরারোগ্য রোগ হয়েছে। আমার সময় ঘনিয়ে এসেছে। তোমার দাদার মতিগতি ভালো নয়। আমি যাওয়ার পর সে সততার সঙ্গে সম্পত্তির ভাগ বাটোয়ারা করবে না, কিন্তু তুমি নিজের ভাগ্যের উপর ভরসা রেখো। তুমি যখন জন্মেছিলে তখন এক সাধু তোমার হাত দেখে বলেছিলেন যে তোমার হাতে রাজযোগ আছে, তুমি এই রাজ্যের রাজা হবে। তাই নিজের দাদার সঙ্গে কখনো বিবাদে জড়াবে না। একথা বলে রামলাল চুপ হয়ে গেলেন, আর তার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো। সময় কাটতে লাগলো এবং একদিন অর্জুনের বাবা সংসার ছেড়ে চলে গেলেন। বাবার মৃত্যুর কিছুদিন পর অশোক অর্জুনকে বলল, দেখো অর্জুন, বাবা তো আর নেই, তাই আমাদের সম্পত্তির ভাগ বাটোয়ারা করে নেওয়া উচিত। কিসের ভাগ বাটোয়ারা দাদা? বাবা যখন ছিলেন তখন আমরা দুই ভাই একসঙ্গেই ছিলাম। আমরা কি সব সময় একসঙ্গে থাকতে পারি না? তখনই অর্জুনের বৌদি রাধা রেগে গিয়ে বলল, দেখো, এসব কথা গল্পতেই ভালো মানায়। কেউ চিরকাল একসঙ্গে থাকে না। অর্জুন গভীর চিন্তায় ডুবে গেল। ঠিক আছে দাদা, কিন্তু সম্পত্তির ভাগ বাটোয়ারা মোড়ল মশাইয়ের উপস্থিতিতে হবে। আমার কোনো আপত্তি নেই। কিছুক্ষণ পর অর্জুন গ্রামের মোড়লকে নিজের বাড়িতে ডেকে আনলো। দাদা, এবার তুমি মোড়ল মশাইয়ের সামনে সম্পত্তির ভাগ বাটোয়ারা করতে পারো। ঠিক আছে, এবার আমার কথা মন দিয়ে শোনো। আমি বাবার সঙ্গে ছোটবেলা থেকে পরিশ্রম করছি আর ব্যবসায় তাঁর সঙ্গে থেকেছি। তুমি তো কোনো কাজকর্ম করতে না, তাই বাবার দুটো উর্বর ক্ষেত আমার হলো। বাবার গুদামের শস্যের ভাণ্ডারও আমার হলো। বাবার কাছে যে বলদগুলো ছিল সেগুলোও আমার হলো। এ কথা শুনে অর্জুন চমকে উঠল। যখন সবকিছু তোমারই হলো, তবে আমার কি হলো? গ্রামের সীমানায় বাবার যে জমিটা আছে ওটা তোমার। কিন্তু ওটা তো পতিত জমি। সেটা আমি জানি না। জমি পতিত হোক বা উর্বর, ওই জমিটাই তোমার হবে, আর এই বাড়িতে তুমি থাকতে পারবে না। এই বাড়ির ওপর পুরো অধিকার আমার। এই বাড়ি থেকে কিছুটা দূরে যে একটা কুঁড়ে ঘর আছে, ওটা বাবার সম্পত্তি ছিল, ওটা তোমার। এ কথা শুনে অর্জুনের চোখে জল চলে এলো। দাদা, তোমার লজ্জা করে না? ওই কুঁড়ে ঘরটা ভাঙাচোরা।
ওর ভেতরে কি আমি থাকতে পারি? কেন থাকতে পারবে না? তোমার তো বিয়ে হয়নি, তুমি একা, তুমি তো খেতে শুতে পারো। অর্জুন চুপ হয়ে গেল। আর হ্যাঁ, এই কুঁড়ে ঘরের কাছে একটা পুরনো কুয়ো আছে, ওটাও বাবার সম্পত্তির মধ্যেই পড়ে, ওটাও তোমার হলো। আর কিছুদিন আগে বাবা জঙ্গলে একটা পথ হারানো বয়স্ক গাধা পেয়েছিলেন। বাবা সবার ওপর দয়া করতেন, তাই ওটাকেও নিজের সঙ্গে এনেছিলেন। ওই গাধাটাও তোমার হলো। এবার তুমি এখান থেকে যেতে পারো। এই কথা শুনে মোড়ল রেগে গেলেন। অশোক, এটা তো ডাহা বেইমানি। তুমি সব বাতিল সম্পত্তি তোমার ছোট ভাই অর্জুনকে দিয়ে দিচ্ছ, আর আসল সম্পত্তি নিজের কাছে রাখছো। দেখুন মোড়ল মশাই, অর্জুন আপনাকে ডেকেছে, আমি আপনাকে এখানে ডাকিনি কিন্তু। তাই আপনার আমার বাড়ির ব্যাপারে নাক গলানোর কোনো অধিকার নেই। ঠিক আছে, যখন আমার এখানে কোনো অধিকার নেই, তবে আমি এখানে দাঁড়িয়ে আছি কেন? এই কথা বলে মোড়ল সেখান থেকে চলে গেলেন। মোড়ল বুদ্ধিমান ছিল, তাই এখান থেকে চলে গেল। ঠিক সেইভাবেই তুমিও এখান থেকে চলে যাও অর্জুন এবার। অর্জুনের তার বাবার কথা মনে পড়ে গেল, আর সে তার বড় ভাইকে কিচ্ছু না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। অর্জুন নিজের কুঁড়ে ঘরে গেল আর সেটা মেরামত করতে লাগলো। কিছুক্ষণ পর সে ওই বয়স্ক গাধাটিকে নিজের কুঁড়ে ঘরের বাইরে বেঁধে দিল আর তার সামনে কিছু ঘাস ফেলে দিল। চিন্তা করো না, বাবা যেভাবে তোমার সেবা করেছিলেন আমিও তোমার সেবা করব। এই কথা বলে অর্জুন নিজের কুঁড়ে ঘরের ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর অর্জুনের তৃষ্ণা পেল। কি করি, নিজের কুয়োতেই একটু জল দেখি। এই কথা বলে অর্জুন নিজের কুয়োর ভেতরে উঁকি মারতে লাগলো। তখনই এক বয়স্ক লোক সেখানে এলো। অর্জুন, এই শুকনো কুয়োটা দেখে কোনো লাভ নেই। এতে আমি বছরের পর বছর ধরে জল দেখিনি। তোমার বড় ভাই তোমার সঙ্গে খুব অন্যায় করেছে। কাকা, আমি কুয়োর ভেতরে খুঁড়ে দেখি, হয়তো জল বেরিয়ে আসতে পারে। একবার ভাগ্য পরীক্ষা করে দেখতে দোষ কোথায়? এই কথা বলে অর্জুন কুয়োর ভেতরে নেমে গেল আর খোঁড়াখুড়ি শুরু করলো। কিছুক্ষণ পর তার কোদাল কোনো ধাতুর সাথে ধাক্কা খেল। মনে হচ্ছে এর ভেতরে কিছু আছে। অর্জুন খোঁড়াখুড়ির গতি বাড়িয়ে দিল আর কিছুক্ষণ পর তার একটা খুব পুরনো বাক্স চোখে পড়ল। অর্জুন বাক্সটাকে বের করে বাইরে নিয়ে এলো আর সে বাক্সটা খুলতেই দেখলো ওতে রূপোর কয়েন ভর্তি আছে। দেখুন কাকা, আমি কুয়োর ভেতরে এটা পেলাম। এই বাক্সের ওপর কে জানে কিসের চিহ্ন আঁকা আছে। বহু বছর আগে এই জায়গাটা ব্যবসায়ী এবং কাফেলার যাতায়াতের কাজে লাগতো, কিন্তু ব্যবসায়ী ডাকাতদের হাত থেকে বাঁচতে নিজেদের ধন সম্পদ এই কুয়োর ভেতরে লুকিয়ে রেখে চলে যেত। তাদের মধ্যে অনেকেই আর ফিরে আসেনি। আমার মনে হয় এই বাক্সটা সেই আমলেরই। যাই হোক না কেন, তোমার লাভ হয়ে গেল। অর্জুন হাসতে হাসতে নিজের কুঁড়ে ঘরে ফিরে এলো আর রূপোর বাক্সটা রেখে দিল। তার চোখে জল চলে এলো আর সে কাঁদতে কাঁদতে নিজের মনেই বলল, বাবা, আজ আমার তোমার কথা মনে পড়ছে। তুমি ঠিকই বলেছিলে যে ভাগ্যের সঙ্গ থাকা খুব জরুরি। আমার কপালে এই বাক্সটা লেখা ছিল আর আমি পেয়ে গেলাম। অল্পক্ষণের মধ্যেই রূপোয় ভরা বাক্সের খবর গ্রামের দাবানলের মতো ছড়িয়ে পড়ল। এই খবর যখন অর্জুনের বড় ভাই অশোক জানতে পারল, তখন সে খুব চমকে গেল। অশোকের স্ত্রী রাধা তাকে বলল, দেখলে তো, ওই শুকনো কুয়োটা তোমার ভাইকে দেবার কি দরকার ছিল? ও তো বিনামূল্যে রূপোয় ভর্তি বাক্স পেয়ে গেল। তুমি যদি ওই কুয়োটা না দিতে,
তবে ওই বাক্সটা আমাদের হতো। আরে চিন্তা করো না, ওই বাক্সটা আমি অর্জুনের কাছ থেকে ছিনিয়ে নেব আর বলে দেব যে ভুল করে আমি ওকে শুকনো কুয়াটা দিয়েছিলাম, ওটা আমার সম্পত্তির মধ্যেই পড়ে। কিছুক্ষণ পর অশোক সোজা অর্জুনের কুঁড়ে ঘরে চলে গেল। অর্জুন, আমি জানতে পেরেছি যে তুমি শুকনো কুয়োর ভেতর থেকে একটা রূপোয় ভর্তি বাক্স পেয়েছো। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো দাদা। ওই বাক্সটা আমার হাতে তুলে দাও, কারণ ওই বাক্সটা আমার। তুমি এসব কি বলছো? তুমি ওই কুয়োটা আমাকে দিয়েছিলে, তাই ওই কুয়োর ভেতরের জিনিসও আমার হলো। শোনো অর্জুন, বাজে বকো না, ভুল করে আমার মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল। তাড়াতাড়ি ওই বাক্সটা আমার হাতে তুলে দাও, না হলে আমার থেকে খারাপ তোমার জন্য কেউ হবে না। অশোকের এই রূপ দেখে অর্জুন চমকে গেল। নাও, নিয়ে যাও। তোমার যদি মনে হয় আমি এই রূপোয় ভরা বাক্সের জন্য তোমার সাথে ঝগড়া করব, তবে একদমই করব না। কারণ আমার রক্তে বাবার দেওয়া শিক্ষা দৌড়চ্ছে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত বাবা আমাকে এটাই শিখিয়েছেন যে বড় ভাই নিজের বাবার সমান হয়, আর বাবার সাথে কখনো ঝগড়া করতে নেই। এই কথাটা আলাদা যে তুমি আমাকে নিজের ছোট ভাই বলেই মানো না। অর্জুনের কথায় অশোকের ওপর কোনো প্রভাব পড়ল না। অশোক রূপোয় ভর্তি বাক্সটা তুলে নিল। কান খুলে শুনে নাও, এবার থেকে ওই শুকনো কুয়োর দিকে নজরও দেবে না। এ কথা বলে অশোক সেখান থেকে চলে গেল। অশোক রূপোয় ভর্তি বাক্সটা নিজের স্ত্রী রাধার সামনে রেখে দিল। তোমার ছোট ভাই অর্জুন তো খুব বোকা বেরোলো, এত সহজে তোমাকে এই বাক্সটা দিয়ে দিল। শুধু এটাই নয় রাধা, এবার ওই কুয়োটাও আমার হয়ে গেছে। এবার আমি ওই কুয়োর খোঁড়াখুঁড়ি করব আর যত গুপ্তধন আছে সব বের করে নেব। হ্যাঁ। পরের দিন অশোক কিছু মজুরকে নিয়ে শুকনো কুয়োর কাছে গেল আর কুয়োর খোঁড়াখুঁড়ি করতে লাগলো। কিন্তু অনেক খোঁড়াখুঁড়ির পরও কুয়ো থেকে কিছুই বেরোলো না। অশোক রেগে গিয়ে নিজের বাড়ি ফিরে এলো। অন্যদিকে অর্জুন নিজের কুঁড়ে ঘরে বসেছিল, আর তখনই জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি খুব জোরালো হয়ে গেল। অর্জুন বাইরে বৃষ্টি দেখতে লাগলো। তার কুঁড়ে ঘরের জায়গায় জায়গায় জল পড়তে লাগলো। কিছুক্ষণ পর বৃষ্টিও থেমে গেল। তখনই অর্জুনের নজর কুঁড়ে ঘরের একটা দেওয়ালের দিকে পড়ল, যেটা ভেঙে গিয়েছিল। এটা যদি মেরামত না করা হয় তবে এই কুঁড়ে ঘরটা পড়ে যাবে। আমাকে এই দেয়ালটা আরেকটু ভাঙতে হবে যাতে আমি এটা মেরামত করতে পারি। অর্জুন দেওয়ালটাকে আরেকটু ভাঙতে লাগলো। তখনই তার হাত দেওয়ালের ভেতরে কোনো একটা শক্ত জিনিসের সাথে ধাক্কা খেল। এর ভেতরে কি আছে? অর্জুন ওই শক্ত জিনিসটাকে বাইরে বের করলো। সেটা একটা পিতলের কলসি ছিল। অর্জুন কলসির ভেতরে তাকাতেই দেখল ওর ভেতর কিছু রূপো এবং সোনার গয়না আর একটা ছোট শক্ত সোনার মূর্তি রাখা আছে। এটা দেখে অর্জুন চমকে গেল। অর্জুন সঙ্গে সঙ্গে ওই পিতলের কলসিটা নিয়ে প্রতিবেশী গঙ্গা মাসির বাড়ি পৌঁছালো। গঙ্গামাসি, আমি এটা কুঁড়ে ঘরের দেয়ালের ভেতর থেকে পেয়েছি। এটাকে কে লুকিয়ে রাখতে পারে? পুরনো দিনে এই গ্রামের ডাকাতদের খুব আতঙ্ক ছিল। লোকে বলে সে সময় কিছু মানুষ নিজেদের সঞ্চিত ধন সম্পদ মুড়ে ঘরের দেওয়ালের ভেতর লুকিয়ে রাখত। এটা সেই সময়ের কলসি বলে মনে হচ্ছে। সে সময় পিতলের কলসি ব্যবহার করা হতো। অর্জুন কলসিটা নিয়ে নিজের কুঁড়ে ঘরে ফিরে এলো। অর্জুন জানতো না যে দূর থেকে বীরজু নামের এক ব্যক্তি, যে অশোকের বন্ধু ছিল, এই দৃশ্য দেখছিল। বীরজু সঙ্গে সঙ্গে দৌড়ে অশোকের কাছে পৌঁছলো। আমি নিজের চোখে দেখেছি, পিতলের কলসির ভেতরে কিছু সোনার কয়েন ছিল, একটা সোনার মূর্তি ছিল, আর কিছু গয়নাও রাখা ছিল।
আমি যদি আগে থেকে জানতাম যে কুঁড়ে ঘরের ভেতর এরকম কিছু থাকবে, তবে আমি অর্জুনকে কুঁড়ে ঘরটাও দিতাম না। কিন্তু কিন্তু এখন আমি চাইলেও ওটা ছিনিয়ে নিতে পারবো না। ছিনিয়ে নিতে পারবে না তো কি হয়েছে, চুরি তো করতে পারো। তুমি তুমি ঠিকই বলেছ। আজ রাতে আমি অর্জুনের কুঁড়ে ঘর থেকে ওই পিতলের কলসিটা চুরি করে নিয়ে আসবো। সন্ধ্যার সময় অশোক চুপি চুপি অর্জুনের কুঁড়ে ঘরে ঢুকে পড়ল। অর্জুন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। অশোক পিতলের কলসি চুরি করে নিজের বাড়ি নিয়ে গেল। অশোক নিজের স্ত্রীকে পুরো ঘটনাটা জানালো। সকালে অর্জুন যখন দেখবে তখন ওর মুখ দেখার মতো হবে। সকালে অর্জুন যখন উঠল তখন সে দেখল যে পিতলের কলসিটা গায়েব হয়ে গেছে। সকালে তো আমি পিতলের কলসিটা এখানেই রেখেছিলাম। অর্জুন নিজের কুঁড়ে ঘরে কলসিটা খুঁজতে লাগলো। তখনই গ্রামের মোড়ল সেখানে এলেন। অর্জুন, আরে কি খুঁজছ? অর্জুন পুরো ঘটনাটা মোড়লকে জানিয়ে দিল। কাল রাতে আমি তোমার বড় ভাই ওই অশোককে ওই কুড়ে ঘরের আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করতে দেখেছিলাম। বুঝেছি। এর মানে দাদার পিতলের কলসির ব্যাপারেও জানা হয়ে গেছে, আর সে কলসিটা চুরি করে নিয়ে গেছে। তাহলে গিয়ে ওই কলসিটা ছিনায়ে লাও। ও তো তোমার ভাই নাকি শত্রু? ভাই তো মোড়ল মশাই, কিন্তু সে আমাকে নিজের ভাই বলে মানে না। আমি ওর সাথে ঝগড়া করব না। আমার বাবার কথা মনে আছে, উনি বলেছিলেন যে নিজের দাদার সাথে বিবাদে জড়াবে না, নিজের ভাগ্যের ওপর ভরসা রাখবে। মোড়ল চুপচাপ সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর অর্জুন নিজের পতিত গেল আর মাটি খুঁড়তে লাগলো। কিছুক্ষণ পর গ্রামের এক ব্যক্তি সেখানে এলো। অর্জুন, পতিত জমিতে কখনো শস্য জন্মায় না, অকারণে পরিশ্রম করছো। চেষ্টা করে দেখতে দোষ কোথায়? জীবন কাটানোর জন্য কিছু না কিছু তো করতেই হবে। এই কথা বলে অর্জুন আবার মাটি খুঁড়তে লাগলো। তখনই তার কোদাল কোনো ভারী জিনিসের সাথে ধাক্কা খেল। এই মাটির ভেতরে আবার কি আছে? অর্জুন সেই জিনিসটাকে বের করতে লাগলো, আর সে দেখলো যে ভেতরে একটা খুব বড় পুরনো আমলের বাক্স ছিল। অর্জুন বাক্সটা খুলতেই দেখলো যে ওটা সোনার কয়েনে ভর্তি ছিল। অর্জুন, এটা তো পতিত জমির নিচে চাপা পড়ে থাকা গুপ্তধন। হ্যাঁ, এটা এত গুপ্তধন যে আমি যদি সারা জীবন কাজ না করি তবুও রাজকুমারদের মতো জীবন কাটাতে পারবো। এই কথা বলে অর্জুন বাক্সটা নিয়ে নিজের কুঁড়ে ঘরে চলে গেল। গ্রামের ওই ব্যক্তি দৌড়ে অশোকের কাছে পৌঁছলো আর সব ঘটনা বলে দিল। এ কথা শুনে অশোকের স্ত্রী রেগে গেল। এসব হচ্ছেটা কি? তুমি তোমার ছোট ভাইকে কিছুই দাওনি, তবুও সে সব মূল্যবান জিনিস পেয়ে যাচ্ছে। তুমি পতিত জমিটা ওকে কেন দিলে? ব্যাস, অনেক হয়েছে। এবার আমি অর্জুনের থেকে সব কিছু ছিনিয়ে নেব। কুঁড়ে ঘর, কুয়ো আর পতিত জমিও। ওকে গ্রাম থেকে বের করে দেব। অশোক সঙ্গে সঙ্গে অর্জুনের কুঁড়ে ঘরে পৌঁছে গেল। নাও, এই বাক্সটা আমার হাতে তুলে দাও এবার। এসব কি বাজে বকছো তুমি? ওই বাক্সটা আমার, কারণ পতিত জমিটা তুমি আমাকে দিয়েছিলে। মাটির নিচে যা কিছু ছিল ওটা আমার হলো। আমি ভুল করে তোমাকে দিয়েছিলাম। ওই জমি আমার। সব কিছু যদি তোমারই হয় তাহলে আমার কি আছে? অশোক রাগে এদিক ওদিক তাকাতে লাগলো। তখনই তার নজর গাধাটার দিকে পড়ল। এই গাধাটা তোমার। ধরো, গাধাটা ধরো আর গ্রাম থেকে দূর হয়ে যাও। এবার থেকে না কুঁড়ে ঘর তোমার, না কুয়ো তোমার, আর না ক্ষেত তোমার। যাও। এই কথা শুনে অর্জুনের চোখে জল চলে এলো। নিয়ে যাও দাদা,
এ সোনার বাক্সটাও নিয়ে যাও। আমার নিজের ভাগ্যের ওপর ভরসা আছে, আর আমার বিশ্বাস যে আমার ভাগ্যে এর থেকেও ভালো কিছু লেখা আছে। পরের মুহূর্তেই রং বেরঙের আলোর ছটার সাথে ওই গাধাটি এক সুন্দর রাজায় পরিণত হলো। এটা দেখে অর্জুন এবং অশোক দুজনেই চমকে গেল। আপনি কে? আমি এই নগরের রাজা, রাজা বিক্রম। আমিও এক সময় একজন লোভী রাজাই ছিলাম, যে শুধু ধনসম্পদকেই সবকিছু মনে করত। একদিন আমি আমার রাজ্যের এক বৃদ্ধা মহিলার ছোট্ট একটা ভুলের জন্য তার সমস্ত ধনসম্পদ ছিনিয়ে নিয়েছিলাম। ওই বৃদ্ধা মহিলা একজন সন্ন্যাসী ছিলেন। উনি আমাকে অভিশাপ দিয়েছিলেন যে আমি গাধার রূপ ধারণ করি। তারপর আমি গাধা হয়ে গেলাম আর জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলাম। পরে সেই সন্ন্যাসীর আমার ওপর দয়া হলো, আর তিনি বললেন যে যখন তুমি এমন কোনো মানুষের সাথে থাকবে যার মন প্রেমে ভরা হবে, যে লোভ থেকে মুক্ত হবে, আর যে নিজের বাবার শিক্ষা পালন করবে, তখনই তুমি অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে। তুমি কুয়ো থেকে রূপোর বাক্স পেলে, তুমি সেটাও নিজের দাদাকে দিয়ে দিলে। কুঁড়ে ঘরের দেওয়াল থেকে পাওয়া গুপ্তধনও দিয়ে দিলে, পতিত জমি থেকে পাওয়া গুপ্তধনও দিয়ে দিলে, শুধুমাত্র নিজের বাবার শিক্ষার সম্মান রাখার জন্য। এ কথা বলে রাজা বিক্রম রেগে গিয়ে অশোকের দিকে তাকাতে লাগলেন। এবার আমার কথা তুমি মন দিয়ে শোনো অশোক। তোমার বাবা যাওয়ার পর তুমি সম্পত্তির সঠিক ভাগ বাটোয়ারা করনি। তোমার ভাই তার ভাগ্য থেকে যা কিছুই পেয়েছে সেই সব কিছুই এখনই আর এই মুহূর্তে ফিরিয়ে দাও, অন্যথায় আমি তোমাকে শাস্তি দেব। এ কথা শুনে অশোক ঘাবড়ে গেল আর দৌড়ে বাড়ি চলে গেল এবং সমস্ত জিনিস অর্জুনকে ফেরত দিয়ে দিল। অর্জুন রাজা বিক্রমের দিকে তাকালো। অর্জুন, চন্দ্রলেখা নামে আমার এক কন্যা আছে। আমি সব সময় চেয়েছিলাম যে ওর বিয়ে যেন তোমারই মতন একজন ভালো মানুষের সাথে দিতে পারি। আমি আমার কন্যার বিয়ে তোমার সাথে দিতে চাই অর্জুন। তুমি চলো আমার সঙ্গে। নিশ্চয়ই, কিন্তু প্রথমে আমি গ্রামের মোড়লকে ডেকে নিয়ে আসি। অর্জুন গ্রামের মোড়লকে ডেকে আনলো। মোড়ল মশাই, ভাগ্যক্রমে আমি এই যে গুপ্তধন পেয়েছিলাম, আপনি এটা গ্রামের মঙ্গলের কাজে লাগিয়ে দিন। এই কথা শুনে রাজা বিক্রম খুব খুশি হলেন। বাহ অর্জুন, তুমি তো আমার মন জয় করে নিলে। রাজা বিক্রম অর্জুনকে নিজের প্রাসাদে নিয়ে গেলেন, আর কয়েকদিন পর রাজকুমারী চন্দ্রলেখার সাথে ধুমধাম করে অর্জুনের বিয়ে সম্পন্ন হলো। অর্জুন রাজা হয়ে গেল, আর অশোক সারা জীবন নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করতে লাগলো।